দর্শক, দেশব্যাপী চলছে জমজমাট নির্বাচনের প্রচারণা। আর মাত্র 2 সপ্তাহ বাকি গুনে গুনে নির্বাচনের। এরকম অবস্থায়ও নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন তুলছেন খোদ বড় বড় রাজনৈতিক দলের নেতারা। এখনো ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে কিনা, বিশেষ একটি দেশ বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনতে চায় কিনা, কোনো প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটলে সেটিকে বলা হচ্ছে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ। সেসব নিয়ে কথা বলবো আমরা। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বা আকিদ সানশাইন, সঙ্গে থাকছে মাহফুজ মিশা। আমার সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। ডক্টর মল্লিক, স্বাগত আপনাকে। আছেন জামাত ইসলামীর নেতা, সাবেক পশ্চিম থানার আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। অ্যাডভোকেট হক, আপনাকেও স্বাগত। এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকেও স্বাগত। ডক্টর মারুফ মল্লিক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারপারসন, একটা জনসভায় তিনি আবারও বললেন যে নতুন করে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিংবা তিনি বলছেন, কুমিল্লায় বলেছেন যে কেবল কেন্দ্র পাহারা দিয়ে, মানে শুধু ভোট দিলে হবে না, কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করে ফিরতে হবে। প্রশ্ন হচ্ছে, 14-15 দিন আগে বিএনপির মতো একটি দল এবং তার প্রধান নেতা কেন নির্বাচন নিয়ে এরকম ষড়যন্ত্রের কথা বলছেন, এবং এই একটি দল আসলে কারা দল, সেই দলটি কারা, এবং তারা কেন ষড়যন্ত্র করবে? সবাই তো বলে নির্বাচন চায়, নির্বাচন ঐক্যমত আছে, ফলে নাকি এগুলোকে বলি পলিটিক্যাল রেটরিক। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে দুই বিজ্ঞ আলোচক আছেন দুইজনকে শুভেচ্ছা এবং সবাইকে শুভেচ্ছা। এই জায়গায় আপনি তারেক রহমান সাহেব যেই কথাটি বলেছেন যে নির্বাচন বানচাল বা নির্বাচন নিয়ে একটা ভণ্ডুল করার একটি দল ষড়যন্ত্র করছে, আমি আসলে ওনার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই। উনি বলেছে একটা দল, আমার কাছে মনে হচ্ছে একাধিক দল। এবং আমি এটা বিভিন্ন পর্যায়ে বলে এসেছি, এই যে নির্বাচনটা হচ্ছে, এটা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সরকার নিতান্ত অনিচ্ছায় এই নির্বাচনটার আয়োজন করতে চাচ্ছে। নির্বাচনের একটা ভাব থাকে, একটা পরিবেশ থাকে। তো আমাদের দেশে এই নির্বাচনকে ঘিরে সেই ধরেন, হ্যাঁ, প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, কথার বিপরীতে কথা হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, কিন্তু ধরেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমরা যারা একটু ভিতরের খবর জানি, পুলিশ এখনও কিন্তু ফাংশনাল না ওই অর্থে। প্রশাসনের ভিতর থেকে তথ্য আসছে যে এক ধরনের একটা খাপছাড়া ভাব। তো সব কিছু মিলিয়ে যখন রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা আচরণ হয়, বা এক ধরনের নিতান্ত অনিচ্ছায়, না করলেই নয়, এরকম যখন একটা আয়োজন হচ্ছে, তখন কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এর সুবিধা নিতেই পারেন এবং ষড়যন্ত্র করতেই পারেন। মানে এই একটি দল মানে রাজনৈতিক দল, একটা গোষ্ঠী না। আপনি একদিকে সরকারের কথা বলছেন, আবার একাধিক দলের কথা বলছেন। না, এই একটি দল বলতে আমি রাষ্ট্র, মানে সরকার এবং রাজনৈতিক দল দুটাকেই বুঝাচ্ছি। উনি কিন্তু কারোর নাম উল্লেখ করেননি। এখন এই একটি দল কে হতে পারে? সরকারের ভিতরের একটি অংশ হতে পারে, কোনো একটি রাজনৈতিক দল হতে পারে, নানা লোকজন কিন্তু এখানে আপনার যুক্ত হতে পারে। যে যারা আসলে ভয় পাচ্ছে যে নির্বাচন গেলে হেরে যাবে, বা যারা ভয় পাচ্ছে নির্বাচনে গেলে ক্ষমতা হারাবে, এরকম একটি গোষ্ঠী বা অংশ হয়তো বা নির্বাচনকে শেষ মুহূর্তে। সবচেয়ে মজার বিষয় বলেন বা অবাক করার মতো বিষয় হচ্ছে, এখনও বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বিশ্বাস করে না 12 তারিখ নির্বাচন হবে। আমি দেশে এসেছি প্রায় আজকে 26 তারিখ, 13 দিন হয়ে গিয়েছে। আমি বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। এই প্রশ্নের মুখোমুখি কিন্তু অনেকবারই আমাকে হতে হয়েছে, ভাই নির্বাচন কি আদৌ হবে? এই যে মানুষজনের মধ্যে যে আস্থার অভাব। ডক্টর মল্লিক, ধরেন প্রধান উপদেষ্টা নিজে, তার প্রেস সেক্রেটারি, সরকারের একাধিক উপদেষ্টা সারা দেশ চষে বেড়াচ্ছেন গণভোটের জন্য। ফলে গণভোটের যেদিন শিডিউল, সংসদ নির্বাচনের সেদিনই শিডিউল। ফলে সরকারের যে আন্তরিকতার অভাবের কথাটা আপনি বললেন, কিংবা ধরেন তারেক রহমান সাহেব দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে তার প্রার্থী হওয়ার জন্য যে সমস্ত দালিলিক সহযোগিতা দরকার, সেটা সরকার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করেছে। তারপরে এই প্রশ্ন যদি বিএনপি করে, সেটা কি, বা আপনারা যারা করছেন, সেটা আসলে কেন করছে? এটা ঠিক বিএনপি করছে বলা যাবে না, রাস্তাঘাটে সাধারণ মানুষজন প্রশ্ন করছে। আপনি কেন করছেন? এটার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হয়েছে এখানে এক ধরনের আন্তরিকতার অভাব আছে। ধরেন আমাদের যখন এই সরকার ক্ষমতায় আসলো, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাইলে পরে এই সরকারের কাজ কি? আপনার একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, তাদের প্রথমেই উচিত ছিল, যেটা আমি বারবার বলেছি, যে একটা রোডম্যাপ তৈরি করা, যে আপনি একটা টাইম ফ্রেম তৈরি করেন। ঠিক আছে, এই 6 মাস আমাদের সংস্কার নিয়ে আলাপ হবে, এই 6 মাসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিব।
নেক্সট 6 মান্থস হচ্ছে পার্টিগুলো প্রস্তুতি নেবে, 18 মাস পরে নির্বাচন, এরকম নানা একটা টাইম ফ্রেম করতে পারবেন। কিন্তু এক পর্যায়ে কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে অনন্তকাল ধরে তারা সংস্কার নিয়ে আলাপ আলোচনা করে নির্বাচন হবে হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেন একবার যে অমুক মাসে নির্বাচন হবে, আবার কিছুক্ষণ পরে আপনার সংশোধিত প্রেস রিলিজ আসে, সেখানে দেখতে পাই না অমুক মাসে নির্বাচন হবে। তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। ধরেন আমাদের দেশে তো কিন্তু এখন তো আছে। এই যে মানুষ বিশ্বাস করছে না, তারা যে এক এক সময় এক এক কথা বলছে, টালবাহানা করছে, গড়িমসি করছে। আমি 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 একটু শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনার কাছে জানতে চাই, ডক্টর মারুফ মল্লিক একটি দলের কথা বলেছেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি বলছেন একাধিক দল। এখন ধরেন আমরা দল হয়তো সংখ্যায় বা রেজিস্টার্ড অনেক, কিন্তু মূলত 3টি দল নিয়ে আলোচনা, বিএনপি, জামাত এবং এনসিপি। এর ভিতরে জামাত এবং এনসিপি যেহেতু জোটবদ্ধ, ফলে এই ইঙ্গিতটা আপনাদের দিকেই যায় কিনা, এবং আপনারা আসলে এখনো ভোট নিয়ে ষড়যন্ত্র করছেন কিনা। নিশ্চয়ই তারেক রহমান হাওয়ার উপরে কথা বলার কথা না, উনি একটি দলের প্রধান, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এত বড় একটা দল চালাচ্ছেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ বা শঙ্কার যৌক্তিক কোনো কারণ আছে। জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয় বললেন, আসলে যেহেতু তারেক রহমান দলের নাম বলে নাই, সেটা একটা বিএনপিতে হইতে পারে। কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে এবং আমরা মনোনয়নপত্র দাখিল করলাম, মনোনয়নপত্র যাচাই বাছাই চলতেছে, সেই মুহূর্তে মনোনয়নপত্র যখন একদম প্রত্যাহারের আগ মুহূর্তে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে 3 দিন সেটাকে ঘেরাও করে বসে থাকলেন, অবস্থান ধর্মঘট করলেন। কাদের ইশারায়, কী জন্য? সেটা কি নির্বাচন বন্ডলের কোনো অংশ কিনা? এবং সেখানে যারা নির্বাচন আপনারা দেখেছেন যে আরপি অনুযায়ী বা যারা হচ্ছে যে ঋণ খেলাফি, তারা হচ্ছে যে নির্বাচন করতে পারার কথা না, কিন্তু যাদের ঋণ খেলাফি নিয়ে যখন অভিযোগ এবং আপিল চলমান ছিল, সেই মুহূর্তে প্রেশার ক্রিয়েট করার অংশ হিসেবে এবং তাদেরকে নির্বাচন কমিশনকে বাধ্য করা হয়েছে যে এই ঋণ খেলাফি নিয়েও তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। এবং আপনি দেখেছেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এটা পরেও ব্যবস্থা নেওয়া যাবে না, তো পরে কি আপনি এখনই নির্বাচনে আপনি তাকে বৈধ ঘোষণা করে দিচ্ছেন, এরপর তো রেজাল্ট আপনি জানেন যে আপিল চলে, 5 বছর পার হয়ে যায়, পরে নির্বাচনের পরে রেজাল্ট ঘোষণা হয়। তো এইটার পরে আর কি ব্যবস্থা গ্রহণ করবেন? এখনই আপনি নিতে পারলেন না, আপনার হাতে যখন সকল ক্ষমতা আপনার কাছে, তখনই আপনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি দিয়ে দিলেন অনুমতি, তখন আপনি বলতেছেন যে পরও করতে পারবে। এরপর হলো যে তাহলে এই মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও করে প্রেশার ক্রিয়েট করা এবং তাদের প্রার্থীদেরকে বৈধতা করে নিয়ে আসা, আমরা তো ভাবছিলাম যে যদি সেখানে নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা রাখতো, হয়তোবা নির্বাচন বানচালের জন্য সেদিনে ওনারা হয়তো কোনো আন্দোলন শুরু করতেন। সেরকম পরিস্থিতি তো আছে। এখন যখনই যদি ওনাদের প্রত্যাশিত রেজাল্ট না আসে, যেমন মনে করে আগে তো একসময় ভেবেছিল যে শুধু নির্বাচন দেবে, ক্ষমতায় চলে আসবে, সবাই মন্ত্রী এমপি হয়ে যাবে, হয়তো 250 আসনের মতো পেয়ে যাবে। এখন যখন দেখছে যে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী চলে আসছে, তখন যদি নির্বাচনে ওনাদের কাছে আরও রেজাল্ট আসে, ফলাফল যে কীরকম হইতে পারে এরকম আজ করতে পারেন, তাহলে বানচাল করার জন্য তো ওনারা তো ভূমিকা রাখতে পারেন এবং সেটা অস্বাভাবিক কিছু হবে না আমার মনে কিন্তু হয়। অ্যাডভোকেট মাহফুজ, ধরেন হচ্ছে প্রচলিত ধারণ হচ্ছে বিএনপি এর আগে একাধিকবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইতিহাস রয়েছে, যেটি জামাতের এখন পর্যন্ত নাই। ফলে পাবলিক পারসেপশন বা বিভিন্ন জরিপ যেগুলো হচ্ছে, সেগুলো বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত না। এর মধ্যে আরো অনেক রিপোর্ট তো আসছে, আরো ফলাফল অনেকেই জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, ফলে বিএনপির সম্ভাবনাও ধরেন যদি 50-50ও আপনি ধরেন, তাহলে বিএনপি কেন সেটা চাইবে না? কারণ বিএনপি তো 18 বছর ক্ষমতার বাইরে। না, আমি বলছি যে কেন চাইবে না সেটা তো পরিস্থিতি সময়। তাহলে আপনি বলেন যে এই নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন ঘেরাও করার, অবস্থান ধর্মঘট করার, এটা কি মানে এটা আন্দোলনের অংশ? এটা কি ধরনের প্রেশার ক্রিয়েট করা বা এটা কোন পলিসির অংশ? এরপর হচ্ছে যে আপনার যার কারণে তো নির্বাচন কমিশন সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে না বলে আমরা মনে করি, তাদেরকে বাধ্য করা হয়েছে মানে পরোক্ষভাবে। এবং হচ্ছে যে
আপনি আমরা বিএনপি নির্বাচন করে ক্ষমতায়, আমরা তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতায় দিয়ে দিতে হবে, আমরা ক্ষমতায় যাব। আমরা তো চেয়েছি একটা সুষ্ঠু ভোট নির্বাচন। জনগণ 18 বছর বা 17 বছর ভোট দিতে পারে নাই, জনগণ ভোট দিবে, তাদের মতের প্রতিফলন হবে। যদি আমাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত হব, না হলে আমরা পরাজিত হব, আমরা বিরোধী দল হব, তাদের তো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দেখেন আজকে বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, মানে হচ্ছে যে জামাতের কর্মীরা, মহিলা কর্মীরা যদি আজকে ভোট সাইটে যায়, তাদের উপর যে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে শারীরিকভাবে। যারা নারী নির্যাতনের ব্যাপারে বড় বড় কথা বলতেন আছে, কিন্তু তারা চুপ, কারণ তারা জামাতের কর্মী, তাদের তো মানবাধিকার থাকতে নাই, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদের কিন্তু ধরেন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ধর্মীয় আবেগ ব্যবহার করে আজকে 18 আসনের প্রার্থীর উপর হামলা হয়েছে। তো এগুলো কেন, এগুলো কিসের লক্ষণ? ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে, মাহাদি আমিনের আনুষ্ঠানিক ব্রিফিং। না, এখন আপনারা কি আসলে সেটি করছেন? আমি বলি যে আপনি আজকে, আমি যে কালার কন্ঠের টক শোতে বলছিলাম যে কোনো একটা বিষয় হলে জামাত হচ্ছে যে জান্নাতের টিকিট বিভিন্ন আলোচনা করে না। আমার এখানে এখন আমি আপনাকে শোনাতে পারলাম 10টা আলোচনা আছে। বিএনপির লোকজন বলতেছে যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাবেন, তারপর ধানের শীষে খালেদা জিয়ার নাম লইলে মুখ পবিত্র হয়ে যাবে। যতবার খালেদা জিয়াউর রহমানের এই তো জামাত, বিএনপির বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ খালেদা জিয়াউর রহমানের নাম জপলে হচ্ছে যে মুখ পবিত্র হয়ে যাবে, বা ইয়াতে না দিলে, ভোট না দিলে জাহান্নামে চলে যাবে। তো এখন কোন লেভেলের কোন নেতা কি বলতেছে সেটাকে নিয়ে এসে আপনি তো আপনার এখন জামাত নির্বাচন বানচাল চায় না, এটা কোনো ধরনের কোনো সুযোগ নাই। জামাত ইসলাম, আমিরে জামাত, আপনারা তো জানেন যে যখন আলোচনা চলে, তখন আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা যদি ডিসেম্বরে নির্বাচন দেন সেটার জন্য আমরা রাজি আছি, আমরা সেটা চাই। এখন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া আসলে জাতির জন্য বিকল্প কি আছে, এবং দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাব, বা দেশের পরে এবং একটা গ্রহণযোগ্য সুষ্ঠু জনগণের মতের প্রতিফলন না হলে যে এটা হবে সেটা দেশের জন্য অনেক বেশি অনাকাঙ্ক্ষিত। আমি একটু প্রফেসর মাহবুবের কাছে যেতে চাই। প্রফেসর রহমান, এই সময়ে এসেও ভোট নিয়ে ষড়যন্ত্র, ভোট বাতিলের চেষ্টা, ভোটে কেউ ধর্মকে অপব্যবহার করার চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ যেগুলো আসছে সেগুলো, তারপরে জামাত আমির বলছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, ফলে এগুলোকে আসলে ভোট আকর্ষণের চেষ্টা, নাকি এগুলোর পেছনে দর্শনগত রাজনৈতিক কোনো বিষয়ও কাজ করছে? রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমাদের দুজন সহ আলোচক ওনাদেরকে ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে কি, এই আলোচনাগুলো একদম নতুন না। আপনি 5 আগস্টের পরে নির্বাচনের আলোচনা যখন আসলো, তারপর থেকে কিন্তু এই আলাপের ডালপালা এবং পারদ উপরের দিকে উঠছে। একটা পর্যায়ে প্রথম দিকে তো আমরা দেখি নেই একে অপরের বিরুদ্ধে মানে বিষোদ্গার করতে। এখন তো আরও মানে প্রথম দিকে সফট ওয়ার্ড দেখেছি, এখন আরও হার্ড ওয়ার্ড দেখতেছি। এবং এগুলো বাংলাদেশের রাজনীতিতে নতুনও না, মানে এই 5 আগস্টের পরে এগুলো হয়েছে তা না, আগেও ছিল। নির্বাচন আসলে একটা প্রতিদ্বন্দ্বিতা। তো এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কিসের জন্য? ক্ষমতার জন্য, জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোর লক্ষ্যই থাকে ক্ষমতায় যাওয়া, এবং অন্যান্য গোষ্ঠী থেকে রাজনৈতিক দল আলাদা এই কারণে যে সে ক্ষমতায় যেতে চায়। তো ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড বা যে ধরনের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা হয় অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে, যেখানে একটু উন্নত সংস্কৃতি আছে, সেটার তুলনায় আমাদের দেশগুলোতে সংস্কৃতি সেভাবে ডেভেলপ করতে পারিনি আমরা। সেই কারণে দেখা যায় রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন আসে, নির্বাচনটাকে কেন্দ্র করেই তাদের রাজনীতিটা, এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনটাকে আশ্রয় নেয়। আমরা গণতন্ত্র বলতে প্রধানত নির্বাচনটাকে বুঝি, মানে গণতন্ত্রও আমাদের কাছে সেভাবে বোধগম্য হয়ে ওঠে নাই এখন পর্যন্ত। আবার নির্বাচনটাও আমরা ঠিক, আমি মনে করি বাংলাদেশের মানুষ আমরা ঠিক নির্বাচনটাও বুঝি না। এটা যে একটা জাস্ট একটা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার চেয়েও আমরা এটা মনে করি, হয় আমার বিজয় হলে আমি টিকে গেলাম, আর যদি আমি পরাজিত হই আমি কিন্তু শেষ হয়ে গেলাম। এই যে শেষ হয়ে যায় এবং টিকে যাওয়ার যে লড়াই গত 54 বছর ধরে চলছে, এটা যে এখনও থাকবে 5 আগস্টের পরে, সেটা আমরা অনেক সময় চিন্তা করি নাই, কম চিন্তা করেছিলাম যে এটা বোধহয় পরিবর্তিত হবে। আমি আপনার একটা অনেস্ট অপিনিয়ন জানতে চাই। ধরেন এই নির্বাচনের 2 সপ্তাহ আগে বিএনপি বলি কিংবা জামাত বলি, তারা কি কেউ খুব সুস্পষ্টভাবে ভোটারদেরকে, নাগরিকদেরকে এরকম কোনো বার্তা দিতে পেরেছে যে বিএনপি এটা করবে, বা বিএনপির এটা হচ্ছে মূল ভিশন? বিএনপি 31 দফার কথা বলে, ধরুন অনেক মানুষ 31 দফা পুরোটা পড়ে নাই। জামাত কি খুব সুনির্দিষ্টভাবে বলছে যে এটা করবে, অথবা এনসিপি কি বলতে পেরেছে, নাকি এটা তাদের এক ধরনের রাজনৈতিক অদূরদর্শিতা কিংবা?
আমি এই আলাপ আসার আগে একটা মিনিট ওটা শেষ করে নেই। সেটা হলো যে এই যে আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা কাদা ছোড়াছুড়ি, অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা, এটা মূলত কিন্তু রাজনৈতিক দলগুলোর দোষ না, এটা নিয়ন্ত্রণ করার দায় কিন্তু নির্বাচন কমিশনের। আপনি কোনো আলাপে নির্বাচন কমিশনকে নির্বাচনের আইন লঙ্ঘন করতে দেওয়া যাবে না। এই রেফারির ভূমিকাটা যত শক্তিশালীভাবে সে পালন করবে, ততই আপনি দেখবেন অন্যদের মধ্যে এই প্রবলেমটা নাই। অন্যান্য দেশে নাই কেন? কারণ নির্বাচন কমিশন সেই ভূমিকাটা রাখে। আমাদের এখানে এটা রাখতে পারছে না নানান কারণে, হয়তো এটা স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে, অথবা এটা তাদের ইনএফিসিয়েন্সি হতে পারে, অথবা আমরা আসলে এইভাবে নির্বাচন কমিশনকে স্পেস দেই না, এটাও হতে পারে। সদিচ্ছার অভাব, আমাদের সবারই আসলে সবাই মিলে এগুলো ঘটায়। আপনি যে দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, আরেকবার রিপিট করবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখন পর্যন্ত বিএনপি, জামাত বা এনসিপি কি সুনির্দিষ্ট কোনো একটা পয়েন্ট বা একটা স্লোগান বা একটা রূপরেখা দিতে পেরেছে যেটা জনগণকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে? এটা খুবই চমৎকার প্রশ্ন, খুব ইনডেপথ প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে কি, আপনি দেখেন তিনটা দলই কোনো না কোনোভাবে নাগরিকের কাছে পৌঁছেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। খুব হয়তো ওয়াইডলি বুঝতে পারেনি, নির্বাচনের ক্যাম্পেইনিং তো আসলে 3-4 দিন হলো শুরু হলো, এর মধ্যে এই তো 4-5 দিন হলো শুরু হলো। এর মধ্যে কিন্তু বড় বড় সিটিতে অনেকেই গিয়েছেন, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন গিয়েছেন, এবং তাদের প্রত্যেকের মিশনগুলো কিন্তু তুলে ধরেছেন। এবং আপনি দেখেন একটা আলোচনা তো খুব ভালোভাবেই আসছে, এই যে মানে কার্ড দেওয়ার যে আলোচনাটা, হেলথ কার্ড বলেন, শিক্ষা কার্ড বলেন, অন্যান্য কার্ড বলেন, এই আলোচনা কিন্তু খুব সিরিয়াসলি আসছে। একটা হলো বিএনপির পক্ষ থেকে এই কার্ডের ব্যাপারটা কিন্তু তুলে ধরা হচ্ছে, সামনে আনা হচ্ছে, আবার কেউ কেউ এটাকে নিয়ে সমালোচনা করছেন, কিন্তু আলাপটা কিন্তু আছে। এটা একটা মানে এটা ক্যাশ হচ্ছে। আমি বলছি বিএনপির এই আলোচনাটা ক্যাশ হচ্ছে, পাশাপাশি কিন্তু অন্য অন্য দলগুলো, এনসিপি, জামাত, আরও যারা যারা আছে, তারা প্রত্যেকে তার জায়গা থেকে কিন্তু তাদের ক্যাম্পেইনিংটা করছে। জি, আপনাকে একটু থামাই ডক্টর মারুফ মল্লিক, আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন, আপনার নিশ্চিতভাবে মনে আছে 2024 কিংবা 18 দুই নির্বাচনের আগেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, এখন উনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, ভারত ম্যানেজ হয়ে গেছে। একই রকম কথা আমরা এখনও শুনছি। আজকে বরগুনা 2 আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টের পরে বলছেন পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সে আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামাত ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে। তার মানে কি আমেরিকা আসলে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় দেখতে চায়? ওয়াশিংটন পোস্টের রিপোর্ট কি সেটা মিন করে, অথবা এই জামাত নেতার, নাকি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের মতো জামাতের সঙ্গেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ থাকতেই পারে, সেটাই স্বাভাবিক? ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন দেওয়ার আগে এই ভাই কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমি সেটার একটু কথা বলি। উনি যেটা বললেন, ছাত্রদলের ছেলে পেলে গিয়ে ইসি ঘেরাও করেছে ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়ার জন্য। আমি শুরুতে যেটা বলেছিলাম, সব জায়গায় কোথায় যেন এক ধরনের প্রস্তুতির অভাব। আপনি মুখে মুখে শুনছেন, কথা বলছেন, গণভোট হবে, ভোট হবে। এই ইসির যে ব্যর্থতা বা দুর্বলতার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে মাহমুদুর রহমান মান্না সাহেব। উনি বগুড়া এবং 18 আসনে মনোনয়ন দাখিল করেছিলেন, উনি ঋণ খেলাপি। বগুড়াটা বাতিল হয়েছে, উত্তরাটা টিকে গেছে। একই ইসিতে, একই অপরাধে, একই ব্যক্তির উনি ঋণ খেলাপি হয়ে থাকলে দুইটাই বাতিল হওয়ার কথা, আর যদি উনি ঋণ খেলাপি না হয় তাহলে দুইটাই অ্যাকসেপ্টেড হওয়ার কথা। তো এইসব বিষয় যখন সামনে আসে তখন তো আসলে সাধারণ মানুষ, বিএনপি, ইভেন জামাতের মধ্যেও প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। হয়তো বা জামাত প্রশ্ন তুলে নাই, বিএনপি তুলেছে, এটুকুই পার্থক্য। মার্কিন যুক্তরাষ্ট্র জামাত তুলেছে কিন্তু মানে ঘেরাও করে অবস্থান করে না, সেইটা আপনারা করেন না। সবার কর্মসূচি, দ্বৈত নাগরিক সবার ওয়ে অফ পলিটিক্স তো এক হবে না, সেটাই আমরা বলছি। আমি আপনার কাছে আসবো, সবার রাজনৈতিক প্রতিক্রিয়া প্রকাশের রাস্তা তো এক হবে না, কেউ ঘেরাও করবে, কেউ কথা বলবে। হাউএভার, আর আরেকটা কথা উনি যেটা বলেছেন যে ওনাদের নারী কর্মীদের উপর হামলা টামলা করা হচ্ছে, তো ওনাদের নারী কর্মীদের উপর হামলা করা তো গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু আমি কিছু ভিডিও দেখেছি, আমি জানি না এরা কারা, ওনার দলের কিনা আমি শিওর না, আমি তো ওনার দলের কথা বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি কিছু ভদ্রমহিলা বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে। এখন আমি তো মনে করি যে যারা এই আইডি কার্ডের নাম্বার চায় সঙ্গে সঙ্গে ধরে তাদের পুলিশে দেওয়া উচিত,
কারণ আমি বাংলাদেশে আইডি কার্ডের ব্যবহার কিভাবে হয় তাহলে জানি না। পুলিশেই দেন, তাদের উপর হামলা হবে কেন? না, আমি এই কার্ডের ব্যবহার কিরকম হয় আমি জানি না, কিন্তু বাইরের দেশে আপনার আইডি কার্ডের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এখানেও খুব নাম্বার। গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনার সব তথ্য বের করা হ্যাঁ, আমাদের ওইখানে আপনি যাবতীয় কাজকর্ম আইডি কার্ডের নাম্বার দিয়ে হয়, আপনার যে পার্সোনাল নাম্বার থাকে। এখন এই নাম্বার যারা নিয়ে যাচ্ছে চেয়ে, এখন পুলিশে যে দিবেন, আপনি যখনই নাম্বার দিতে চাইছেন না বা বাধা দিচ্ছেন, তখনই তো তারা মপ করে জোর জবরদস্তি করছে। আপনার ওই এখন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধা দিয়ে আটকে দিচ্ছে, না, আপনার আপনার- নাম্বার চাওয়ার সুযোগ কই? না, আপনার তো প্রতিরোধের মুখে পড়বেন। আপনি যখন কারো ব্যক্তিগত গোপনীয় তথ্য চাইবেন, না দিলে যখন জোর জবরদস্তি করবেন, আমি শেষ করি, আপনার সবাই কথা বললেন। এই যে পাবনাতে একবার একটা মারামারি হইলো কয়দিন আগে, এই যে অস্ত্রসহ জামাতের একজন ধরা পড়ছে। এটা ধরেন প্রকাশ্যে দিবালুকে দেখা গেছে সে গুলি করছে, পত্রিকায় ছবি এসেছে, জামাতের নেতাকর্মীরা সেটা অস্বীকার করেছে, সেটা তাদের বিষয়। এই ঘটনার শুরু কিন্তু এই আইডি কার্ডের নাম্বার নিয়ে এর 2 দিন বা 3 দিন আগে এক বাড়িতে গিয়েছিল, তারপরে কথাবার্তা হয়েছে। তো এইটা আসলে আপনি ভোট চাইতে চাবেন, অবশ্যই যাবেন, আপনি যে কারো বাড়িতে যে কারো ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো আসলে ডক্টর এড়িয়ে মল্লিক, যাওয়া আপনাকে ভালো। যুক্তরাষ্ট্র নিয়ে যদি একটু অ্যাড হ্যাঁ, করেন। এইটা নিয়ে আমি কথা বলছি 2 এখন। মিনিটে আমাদের বিরতিতে যেতে আচ্ছা, আমি 2 মিনিটে শেষ করছি। উনি আসলে হচ্ছে কি, জামাতের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা লাগামহীন কথাবার্তা বলছে। এই যে ভদ্রলোক যে বলছে যে জামাত, ইউএসএও চাচ্ছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক। এখন আপনি যে উকার যে উদাহরণ দিলেন, উকা তো বলেছে ইউএসএ ম্যানেজড করে, তো এখন তার জায়গা হয়েছে কলকাতায়। তাহলে কি এখন এই ভদ্রলোক কি আমেরিকাকে ম্যানেজ করে পাকিস্তান বা মিয়ানমারে চলে যাবেন? আসলে কে ম্যানেজড না গুরুত্বপূর্ণ না, দেশের মানুষ আপনাকে ভোট দিবে কিনা। দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় আসেন, সমস্যা নেই তো। এখন উনি কি দেশের মানুষের উপর আস্থা রাখতে পারছেন না? এই ভদ্রলোক, এই যে বরগুনার যে নেতার কথা বললেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে আছেন। উনি বলেছেন যে পৃথিবীর কোনো দেশে কোনো ইসলামপন্থীকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। উনি ইতিহাস জানেন না, আই গেস। এরদোয়ান ক্ষমতায় আছে না, তুরস্কে দীর্ঘদিন আছে, ইরানে আছে না, আয়াতুল্লাহ খমেনির দল 1979-তে বিপ্লব হয়েছে, ওনারা তো দীর্ঘদিন ক্ষমতায় আছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের দল ক্ষমতায় আছে, ইসলামপন্থীদের আসতে দিবে না। তাহলে প্রশ্ন জাগে যে বিভিন্ন দেশে ইসলামপন্থীদের মার্কিন যুক্তরাষ্ট্র আসতে দিচ্ছে না, আপনাদেরকে মেনে নিল কোন স্বার্থে, কেন, কারণটা কি? আপনারা কি ইসলামপন্থা থেকে দূরে সরে গেলেন? তাহলে আপনারা যে ধর্মের কথা বলেন, ইসলামের কথা বলেন, এটা কি মুখে মুখে বলেন? এগুলো তো প্রশ্ন জাগে। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন, বাংলাদেশে নির্বাচন আসন্ন, বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা দলের সঙ্গেই গ্লোবাল প্লেয়ার বা অ্যাক্টর যারা আছে তারা কথা বলবে, যোগাযোগ করবে। বিএনপির সঙ্গে কথা বলবে, জামাতের সঙ্গে কথা বলবে, এনসিপির সঙ্গে কথা বলবে, আরও ছোটোখাটো দল যারা আছে তাদের সঙ্গে কথা বলবে। এটাতে আমি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু দেখি না। অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনার কাছে এই যুক্তরাষ্ট্র এবং জামাতের আন্তঃসম্পর্ক নিয়ে কথা বলবো, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক যে আলাপ, এবং সেই আলাপে আজকে ঘি ঢেলেছেন জামাত ইসলামীর বরগুনা 2-এর প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ। জামাত ইসলামকে আসলেও কি আমেরিকা চাই? যখন আপনার দলের লোকজন দায়িত্বশীল কথাবার্তা বলেন, চেন অফ কমান্ড সাংঘাতিক স্ট্রং, ফলে আমরা কি ডাক্তার সুলতান আহমেদের কথাকে সত্য বলেই তো ধরে নিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। যে আমাদের দলের মানে নীতি নির্ধারণী বোর্ডে থেকে সুলতান আহমেদ ভাই তো নাই, উনি দলের মুখপাত্র না। তো যেখানে প্রতিদিনই ব্রিফ হচ্ছে, ডাক্তার আব্দুল আহমদ তাহের ব্রিফ করতেছেন, মানে ফরেন অ্যাফেয়ার্স থেকে ব্রিফ করা হচ্ছে, আমির জামাত ব্রিফ করতেছেন, সেখানে আপনি দলের মুখপাত্র হিসেবে ওনাকে নিয়ে আসবেন কেন? দলের মুখপাত্র না, দলের প্রার্থী, একটা আসন, হ্যাঁ, মনোনীত এখন প্রার্থী। হচ্ছে যে যখন বক্তব্য দিতে যায় অনেক কথাবার্তা বলে, বা ভোটার কনভিন্স করা, বা কোন লেভেলে বলছে আমি জানি না, কোন প্রোগ্রামে বলছে। তো এটা আসলে ওনার, যদি উনি ওনার ব্যক্তিগত বিষয়, এটা দলের বা মৌলিক বা হচ্ছে যে এটা কোনো স্ট্যান্ড পয়েন্ট না। তো আমরা আপনি দেখেছেন যে এখন এটা আপনি বাংলাদেশে জামাত ইসলামের মগবাজার অফিসের দিয়ে খেয়াল করলে দেখবেন যে বিদেশে বিভিন্ন দেশের দূতাবাসের বা কূটনীতিক বা অ্যাম্বাসাডর বলি, বা হচ্ছে যে যারা চার্জ দ্য অ্যাফেয়ার্স যারা আছেন, সব প্রতিদিনই যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, বা IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বা বিভিন্ন পর্যায় থেকে করছেন। বা এটা দুই দলেরই আপনি আনুপাতিক হার রেশিও বা হচ্ছে যে যদি দেখেন,
তাহলে তো কিছুটা হলে আপনি উপলব্ধি করতে পারবেন। বা হচ্ছে যে জামাত ইসলামের সাথে আগে কতটুকু করছে বা এখন কতটুকু করছে, কেন করছে, তারা কি কতটুকু কেন গুরুত্ব দিচ্ছে, বা এটার পিছনে কি আছে, সেটা আপনারা সাংবাদিক, আপনারা সেটা বের করবেন। তো এটা তো আমার বলার দরকার নাই। আমি মনে করি যে এটা সব দেশেরই, সব রাষ্ট্র বা সব দেশেই সবাই চায়, যারা যদি একটা ইলেকশন চলছে, ইলেকশনের মধ্যে তাদের কাছে নিশ্চয়ই তাদের কাছে ডাটা আছে, তাদের কাছে মাঠের জরিপ আছে, অনেক কিছু আছে। তারা যেটা ফিল করে যে কত টাকা বেশি গুরুত্ব দিতে হবে, কম গুরুত্ব দিতে হবে, কার সাথে সম্পর্ক তার মানে আপনি বলছেন বাড়াইতে হবে, জামাতের কমাইতে হবে। গুরুত্ব বেড়েছে আমাদের ওয়েস্টার্ন ফ্রেন্ডদের কাছে। আমরা মনে করি সেটা, এবং সেটা আপনি কেন আপনারাও মনে করেন। বা এই যে আপনি যদি আল জাজিরার নিউজ দেখেন, আপনি নিউ ইয়র্ক পোস্টার দেখেন, বা হচ্ছে যে অন্যান্য পত্রিকাগুলো, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে বা যে জরিপগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলোতে আপনি আমাদের দেশের কিন্তু মিডিয়াতে অ্যাডভোকেট হক, পশ্চিমা দেশগুলো তো মূলত তার দেশের স্বার্থ রক্ষা করে পৃথিবীর সব দেশেই। ফলে আপনি যদি এখন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, তাদের যে কৌশলগত স্বার্থ, সেই স্বার্থ উদ্ধারে তার মানে জামাতকে তারা পাশে পাবে, এই আশ্বস্ত কি আপনারা করতে পেরেছেন মনে হচ্ছে? না, আমি আপনাকে সেটা বলি নাই। আমি বলছি যে তারা কিসের ভিত্তিতে কোন একটা রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়, কম গুরুত্ব বা বেশি গুরুত্ব, তাদের স্বার্থের জন্য দেয়। তাদের স্বার্থ একটা বিষয় আছে। আমার বাংলাদেশের যখন কূটনীতিক যখন অন্য দেশে যখন কাজ করে, তারা কি করে? আমাদের দেশের স্বার্থ রক্ষা আমাদের করার স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না। এটাই তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, বা এটাই তো ভূ রাজনীতি, বা হচ্ছে আপনার জিও পলিটিক্স বলি বা গ্লোবাল পলিটিক্স বলি, এটাই তো। সবাই তো সবার দেশের স্বার্থ দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি তো আমার দেশের স্বার্থ সুরক্ষার জন্য চেষ্টা করবো, আমি তো আমার দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আমি বলছি যে যখন তারা দেখতে পাচ্ছে যে মানে জামাত ইসলাম, আপনি তো দেখেছেন আগে, বা আমাদের দেশে তো যে ভারতের কথা বলেন, ভারত যে মানে সবাইকে স্বাগতম ভারতে, অ্যাকসেপ্ট জামাত ঘোষণা দিয়েছে। কিন্তু সেই ভারত এখন আবার তার প্রয়োজন ফিল করতেছে, বা জামাতের সাথে সম্পর্ক বিল্ড আপ করা যায় কিনা, কিভাবে করা যায় চেষ্টা করতেছে। তো এটা তো যখন আপনার এটা তো প্রমাণ করে একটা দলের অবস্থান বা গুরুত্ব কারণে এবং জনশক্তির কারণে। আমি একটা বিষয়টা শেষ করি। হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমাদের ভাইয়া এর আগের একটা বিষয় বলছিলেন যে সরকারের মানে এই সরকারের দায়িত্ব ছিল যে নির্বাচনের দিয়ে নির্বাচন যেহেতু, কিন্তু আমি মনে করি যে এটা একটা মানে মূল্যায়নটা ঠিক না। কারণ হচ্ছে যে এই সরকার কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না, যে ইন্টারিম সরকার ক্ষমতায় আসলো, নির্বাচন দিয়ে চলে গেল। এই সরকার কিন্তু একটা বিপ্লবের পরবর্তীতে অনেক মানুষের রক্ত জীবনের বিনিময়ে কিন্তু এই সরকারটা আসছে। একটা নির্বাচন কিন্তু আমার 24শে জুনের 7 তারিখে, জানুয়ারির 7 তারিখ কিন্তু হয়েছে। তাহলে আরেকটা নির্বাচনের জন্য এই সরকার আসে নাই। এই সরকারের যে সংস্কারের যে প্রস্তাবনা, যেগুলো যাতে করে ফেসিবাদ আবার কায়েম হইতে না পারে, সেই আলোচনা কিন্তু আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি, এবং সেই সময়টা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক জানেন কি আপনি, মানে এই যে আছে গণভোট, যখন সংস্কারের জন্য যে গণভোটের আলোচনা হচ্ছে, সেখানে আপনি দেখেন যে বিএনপি বিভিন্নভাবে জামাতকে দ্বিচারিতার কথা বলে, কিন্তু বিএনপির দ্বিচারিতা আপনি আশ্চর্য হবেন যে মহাসচিব এক ধরনের কথা বলতেছেন, এবার ইশরাক আরেক ধরনের কথা বলতেছেন, আর মেজর হাফিজ আরেক ধরনের কথা বলতেছেন। আমি বলছি যে মেজর হাফিজ আরেক ধরনের কথা বলতেছেন, আবার ওনারা যখন প্রচারণা যান, ক্যাম্পেইনে যান, নেগেটিভ না ভোটের কথা বলেন, না ভোটের কথা বলেন। তাহলে এটা কি সংস্কৃতি চাচ্ছেন না ফ্যাসিবাদী কায়েম করতে চাচ্ছেন? প্রফেসর মাহবুব, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন। আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান পড়ান। ফলে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান এবং 2013 বা 14 সালে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের যে নিষ্পত্তিতে বাংলাদেশের পক্ষে রায় আসা, যেটিকে আওয়ামী লীগ বিশালভাবে সেলিব্রেট করেছিল, এবং বাংলাদেশের এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে আমরা কোনো কাজ শুরুই করতে পারিনি, জরিপই করতে পারিনি। ধারণা করা হয় এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ বড় শক্তিগুলোর আগ্রহ আছে। সেই জায়গাটাই এটি এবারের নির্বাচনে ভূ রাজনৈতিক সমীকরণে একটা বড় গেম চেঞ্জিং উপকরণ হতে পারে কিনা আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে? অনেক চমৎকার একটা প্রশ্ন, এবং আবারও খুব গভীর থেকে প্রশ্নটা নিয়ে আসা। এই আলোচনাতে আমরা এটাও কিন্তু নতুন করে করছি না, হয়তো মাঝখানে অনেকদিন মনে হচ্ছে আলাপটা ছিল না 5 আগস্টের পরে, তো আপনি নতুন করে এটা নিয়ে আসছেন। আমাদের এখানে ভূ রাজনীতির যে ধারণাটা ছিল, এটা মূলত ছিল কৌশলগত ব্যাপার ছিল। আমরা ভাবছিলাম যে এই বিশেষ করে জাপান, দক্ষিণ চীন সাগর, ভারতের উত্থান, চীনের উত্থান, এইগুলোকে কেন্দ্র করে একটা ভূ রাজনৈতিক খেলা চলছে। পাশাপাশি মিয়ানমারের যে অভ্যন্তরীণ যে ক্রাইসিস,
এখন আপনি এটার সাথে যুক্ত করেছেন রিসোর্স, সম্পদ, যে এখানে সম্পদের একটা ভাগ থাকতে পারে। পৃথিবীর সব জায়গায় এটাই এবং ছিল। অবস্থান নেওয়া। হ্যাঁ, অবস্থান নেওয়া। আমার কাছে এখনো যে কেন জানে মনে হয় এটা হয়তো থাকতে পারে, এবং এটা থাকলে খুব খারাপ কিছু না। কারণ এটা তো আপনি উত্তোলন করতে হলে মানে আসলেই পশ্চিমাদের লাগছে, কারণ আমাদের তো আসলে সে ধরনের মানে অবকাঠামো নাই যেটার মাধ্যমে আমরা এটা উত্তোলন করতে পারি বা এটা অনুসন্ধানও করতে পারি না আমরা। তো এটা মানে আপনি আজকে দেখেন সৌদি আরবে বা অন্যান্য রাষ্ট্রগুলো যারা ধনী, প্রাকৃতিকভাবে ধনী, তাদের কিন্তু প্রত্যেকে এই পশ্চিমাদের হেল্প নিয়েই করেছে। তো এক্ষেত্রে যদি আমরা উইন-উইন সিচুয়েশনে আমরা বার্গেনিং করে এটা করতে পারি, আমি তো এটাকে খারাপ কিছু দেখি না, বার্গেনিং করে যদি করতে পারি আমাদের স্বার্থ রক্ষা করে। কিন্তু এটা আলোচনায় আসেনি, আপনি নিয়ে আসছেন, খুব ভালো কাজ করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনও পরাশক্তিগুলোর মানে টেনশনটা এখানে নাই, সম্পদ বন্টনের মধ্যে নাই, বা সম্পদ আকর্ষণের মধ্যে নাই, অ্যাট্রাকশন করার মধ্যে নাই, মানে এটাকে এক্সট্রাকশন করার মধ্যে নাই। এটা মূলত এখনও কম্পিটিশনটা হলো জিও স্ট্র্যাটেজি, কৌশলগত, কারা ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ করবে। ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ আগামী অন্তত আপনি ধরেন আমেরিকার এই উত্থান ধরে রাখা জন্য যেমনিভাবে দরকার, ঠিক অন্য যারা আছে, আমি মনে করি চীন কোনোভাবে থ্রেট নেই আমেরিকার জন্য। আমি মনে করি আমেরিকার জন্য থ্রেট ভারত এবং ভারত কিন্তু নিজের ফিলসফি মানে তাদের অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং তাদের যে স্কলার যারা আমেরিকায় আছে, ইউরোপে আছে, তারা কিন্তু নিজেরা এরকম অনেক বড় বড় নিবন্ধ লিখে, বই লিখে প্রকাশও করছে তারা কিভাবে। খুব রিসেন্টলি চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র চীন ও দক্ষিণ এশিয়া এটা বলে একটি চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা আলাদা জোট করার চেষ্টাও করছে ভারতকে বাদ দিয়ে। সেটা কি তাহলে ওই কারণে? আমার কাছে মনে হচ্ছে এখনো ভূ কৌশলগত, এবং আমার কাছে মনে হচ্ছে ট্রেড নিয়ে একটা কম্পিটিশন আছে চীনের সাথে আমেরিকার। কিন্তু আমি মনে করি এই যে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, এখন এটা খুবই এমব্রায়োনিক স্টেজে, প্রাথমিক পর্যায়ে আছে। কিন্তু এইটা যেটা দেখা যাচ্ছে এইটাও ভারতকে কেন্দ্র করে, চীনকে কেন্দ্র করে নয়। এইটা ভারত এখনো বুঝতে পারছে না। আর আরেকটা কথা, 1 মিনিট যদি সময় দেন, আমার কাছে কেন জানি মনে হয় এই আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো বারবার বলছে অমুক দেশটাকে ক্ষমতায় বসায় দেবে, তমুক, আমার কাছে মনে হচ্ছে একদমই ফর্মাল। জাস্ট এরা অনেক দিন ধরে হয়তো কোন একটা রাজনৈতিক দলের সাথে কম যোগাযোগ ছিল, তাই একটু যোগাযোগটা বাড়াচ্ছে। আর কারো সাথে যে তারা ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন সময় আরও বেশি ইনভলভ ছিল, তাদের সাথে আগেই যোগাযোগ আছে, তাই আর তাদেরকে বুঝতে হচ্ছে না। তো এটা আসলে কাউকে ক্ষমতায় আনার কোনো সামর্থ্য কারণ নাই, ক্ষমতা থেকে বিদায়। কিন্তু এখন যেটা মানে খুব ফোকাস করতে হবে সেটা হলো যে 5ই আগস্টের পরে আপনি 1 মিনিট সময় দেন আমাকে। 5ই আগস্টের পরে আপনি দেখেন এটা একটা ভালো কাজ হয়েছে, তারা যেটা করেছেন ওনার রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল তো 5ই আগস্ট কেন্দ্রিক একমুখী। এখন যদি এই রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে আসতো, যেই প্রক্রিয়ায় 5ই আগস্টে তারা ছিল, অথবা 5ই আগস্টের আগে 15 বছর ছিল, এখন নির্বাচন হতো। এখন এই যে একটা আমেরিকা হোক, ভারত হোক, যারাই জড়িত করে যে নির্বাচনের ভাইব তুলেছে, এইটা যে এইরকম কম্পিটিটিভ করতে পারবে আমি কিন্তু চিন্তা করিনি আগে। কিন্তু স্যার এটা কোনোভাবে আবার এটা কিছুদিন পরে কেউ বলবে না তো ইটস আ মেটিকুলাসলি ডিজাইন? রাজনীতি তো মেটিকুলাস আছে, সারা পৃথিবীতে আছে। আপনি রাজনীতিতে এগুলো হবেই, হচ্ছে। আমার কাছে কেন জানে মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যেকের প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করেছে, লেজুরবৃত্তি বা আগের মতো এই একে অপরের সাথে থাকে নাই। এটা জনগণের জন্য ভালো হয়েছে, রাষ্ট্রের জন্য ভালো হয়েছে, আগামী নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এটা আমি পজিটিভলি নিচ্ছি, নেগেটিভলি নিচ্ছি না। জি আমি ডক্টর মারুফ মল্লিক আপনার কাছে ছোট্ট করে একটু আসতে চাই। আজকে এনসিপির খুবই কেন্দ্রস্থানীয় একজন নেতার উপরে ঢাকায় হামলা হয়েছে, এবং এই হামলার পরে নাসিরউদ্দিন পাটোয়ারিও প্রেস কনফারেন্স করে বলছেন মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না। যার উপরে হামলা হয়েছে আদিব, তিনি বলছেন এটা হচ্ছে বিএনপির কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ, তার মানে চূড়ান্ত ম্যাচ অপেক্ষা করছে। এনসিপির মতো একটি নবীন রাজনৈতিক দল, যাদের এই জুলাই গণ অভ্যুত্থানের একদম তরতাজা স্মৃতি, সেখানকার একজন ইয়াং পলিটিশিয়ান বিএনপির মতো একটা পরিপক্ক দলের সেই প্রার্থীর উপরে হামলা করতে কেন হচ্ছে? মানে তাদের অভিযোগ যদি সত্য ধরে নিই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না যে তার উপর কেন বিএনপির লোকজন হামলা করবে। এবং আমি আসলে ভোটের রাজনীতিতে জামাতের ভোট বেড়েছে, সন্দেহ নেই, সমর্থন বেড়েছে, বা এনসিপির নতুন দল হিসেবে ভোট বেড়েছে, কিন্তু তারা বিএনপির সঙ্গে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে সেটা ভাববার বিষয়। তো সেই জায়গায় এরা তো সবাই 5ই আগস্টের পরে রাজনীতিতে এসেছে, 5ই আগস্টের পক্ষের শক্তি। এইখানে আদিবের উপর কেন হামলা করা হয়েছে, আদৌ হামলা করা হয়েছে কিনা, প্রত্যেকটা মিডিয়াতে এটা পুরো বিষয়টি আসলে খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে অভিযোগ উঠতেই পারে তার উপর হামলার অভিযোগ। এখন হামলা মামলা করে নির্বাচন বিএনপি কেন বন্ধ করতে যাবে? এখন যে অবস্থায় আছে
আমরা যদি বাংলাদেশে ভোটের প্যাটার্ন হিসাব করি বা রাজনৈতিক বা তাদের যে সাংগঠনিক কাঠামো বিস্তৃতি, আমরা যেমনটা আপনি বলছিলেন যে এর আগে কখনো বাংলাদেশে জামাত নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেনি, আর বিএনপি এসেছে। আমরা যদি ধরে নিই যে বিএনপি ভালো অবস্থায় আছে, ক্ষমতায় আসবে, তাহলে এই দলটা কেন হামলা মামলা করে নির্বাচন পিছাবে? কেউ কি ক্ষমতা অন্যের হাতে তুলে দিতে চায়? জি, এই প্রশ্নটাই অ্যাডভোকেট হক মানে আপনার আমি কাছে একটু রাখতে চাই। ওনার জি, একটু একদম 30 সেকেন্ড ভাই, 30 বিরতি। সেকেন্ডেই বলবো। উনি যেটা বলছেন সংস্কারের প্রশ্নে দ্বিচারিতার কথা বললেন। আমাদের এখানে একজন রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন। পৃথিবীর কোনো দেশে আইন করে ফেসিবাদ আটকানো যায় না। না, কিন্তু আইন তো থাকতে হয়, আইন থাকবে, না থাকলে তো আরো সহজ করে দিবেন। শুনেন, আপনি ভুল বুঝবেন না। আইন থাকতে হয় এটা কারা বলে? আপনি আইন করে কি সামরিক অভ্যুত্থান আটকাতে পারবেন? যারা এই ধরনের কথা বলে বুঝতে হবে তারা ল বুঝে না। না, আপনি তাহলে তো আপনার সংবিধানের দরকার নাই। না, সংবিধানের দরকার আছে। আপনি না, কেন আপনাদের ব্রিটেনে চলতেছে, সংবিধান ছাড়াই চলতেছে। আমি লক্ষ্য করেছি সংস্কারের প্রশ্নে আপনারা বারবার এই কথাটা বলেন, যেন ফেসিবাদ ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমাদের সংস্কার করতে হবে। আরও আই এম সরি টু সে, আপনারা রাজনীতিও কম বোঝেন। লেট মি এক্সপ্লেন। আপনারা এটা বলতে পারতেন যে এই সংস্কারটা করতেছি, আমাদের রাষ্ট্রটা যেন আরো প্রো পিপল হয়, জনবান্ধব হয়, জনগণের ক্ষমতায়ন হয়। আমরা একটা বিরতিতে চাই দর্শক, বিরতির না, পরে তার ফিরছি। তার আমরা মধ্যে তো সময় এটা পাবো। একটা অংশ না, আপনাকে ওটাকে না না, দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। জামাতের নেতা শাহ মোহাম্মদ মাহফুজুল হক আছেন আমার সঙ্গে। আম, এই আদিবের উপরে হামলা বিএনপি কেন করবে সেই প্রশ্ন ডক্টর মল্লিক তুলেন। প্রশ্নটা আমারও, এবং এটাকেই কেন আপনার কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ জোটের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান, এত কিছুর পর আবারও কেন্দ্র দখলের ভোটে আমাদের দেখতে হবে। যে জাতির জন্য দুর্ভাগ্য হবে এটা যদি হয়, এবং যে প্র্যাকটিস বলি বা হচ্ছে যে প্রস্তুতি বলি বিভিন্ন জায়গায় মানে হুমকি ধমকি এবং হচ্ছে যে হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, বা হচ্ছে কেন্দ্রে যাওয়ার জন্য আপনি দেখবেন যে আমাদের নোয়াখালী 5-এ একজন আমাদের এক নেতাকে বলতেছে যে তুমি কিন্তু ওই দিন কিন্তু ভোটে কেন্দ্রে যাবা না, তোমাদের কেন্দ্রে যেন না দেখি। তো এখন এটা তো আমরা আওয়ামী লীগের কাছ থেকে বা স্বৈরাচারের কাছ থেকে শুনতাম। তো এটা যদি এখন আমাদেরকে শোনা লাগে বা এরকম যদি প্র্যাকটিস হয়, এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। তাহলে আমরা মানুষের মানে ভোটাধিকার রক্ষার জন্য, উদ্ধার করার জন্য আন্দোলন করলাম, এখন ওইটা যদি আমাদের দ্বারা হরণ হয়, আমরা যদি মানুষকে ভয়ভীতি দেখায় বা আমার ভিন্ন মতকে সহ্য করতে না পারে, বিএনপি হামলা করবে। এখন আমারও তো প্রশ্ন কেন করলো, মানে আপনার তো আমি কেন করবে এটা আমারও জিজ্ঞাসা করেন। বিএনপির নেতাকে জিজ্ঞাসা করেন, যার নাম আসছে, যিনি স্থানীয় পদবি সহ যেখানে সে গেল, সেখানে কেন তার উপর হামলা করলেন তাকে না জিজ্ঞেস করবেন। সব মিডিয়াতে আজকে নাম আসছে, এটা তো এরকম না যে কেউ জানে নাই বা প্রচার হয় নাই, বিষয়টা তো এরকম না। খতিয়ে দেখতে হবে যে বিএনপির ওই নেতা গুপ্ত কিনা, সেটাও দেখতে হবে। সেটা এরকম তখন আপনি যদি আপনার সবাই তো আপনি আপনাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আপনি আসলে কি বিএনপির নাকি গুপ্ত, সেটাও তো হইতে পারে। বিএনপির না, আমি বিএনপির কেউ না, সেটা সেরকমও তো হইতে পারে। আপনি যদি এইভাবে প্রশ্ন করেন, একে অপরজনকে প্রশ্ন করতেই পারেন। অ্যাডভোকেট হক ধরেন আমির সাহেব নিজেই বলছেন চাঁদাবাজদের হাতেও তুলে দেওয়া হবে সম্মানের কাজ। এই চাঁদাবাজ মানে আসলে কাদেরকে মিন করছেন? মানে 5 আগস্টের পর আমরা দেখলাম চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, এরকম একটা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে জামাতের পক্ষ থেকে বা আপনাদের স্টুডেন্টের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে। এটা আমরা দাঁড় করাই নাই, এটা হচ্ছে যে আপনি তো সাংবাদিক, মিডিয়া তো আপনারা তো নিউজ করেন। আপনি যখন একটা মানে প্রতিদিন চাঁদাবাজি, তারপর টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, বা বিভিন্ন জায়গায় পাথর দিয়ে মানুষ মারা, বা হচ্ছে যে একটা বাড়ি করতে গেলে সেখানে এত টাকা না দিলে ইয়া করতে দেওয়া হবে না, বা হচ্ছে যে এরকম নিউজগুলো আপনারা করেন। সেটার সাথে কারা জড়িত? 5 আগস্টের পরে তো মানে আওয়ামী লীগ তো ইয়ার বাইরে, নিয়ন্ত্রণ মানে দেশের বাইরে, বা হচ্ছে যে আউট অফ সিন। তাহলে এখানে এগুলো কারা করতেছে সেটা আপনারা নিউজ করছেন তো, আপনাদের প্রতিদিনের পত্রিকাতে তো আসছে। তাই সেটাকে যদি কেউ বলে, তাহলে সে অপরাধী হয়ে যাবে। না বললে মানে এটা কি জাতির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে? আপনি কি সেটা মনে করেন কিনা? বা হচ্ছে যে আপনি এই যে আমরা এটা বলি, যদি একজন দেশের নেতা অথবা নায়ক আমরা যাই বলি, আগামীর যা কিছু বলেন, উনি যদি নয়নের মতো ভাষায় কথা বলে, গুপ্ত বা হচ্ছে যে ইয়ার ভাষায় কথা বলে, তো
তো তাহলে আপনি তার জন্য প্রতিক্রিয়া তো আপনি পাবেন। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট তার মানে রিঅ্যাকশন। এটা তো আপনি তো প্রতিক্রিয়া আসলে। অস্বাভাবিক কিছু না। জি, এবং হচ্ছে যে আপনাকে এই কাজগুলো আপনি যদি দেখেন না আজকে আপনি আমরা একদম কেন সময় বলবো নেই। আমরা কেন বলবো আপনি মানুষের কাছে যান না, দোকানদার কাছে যান না, রাস্তার যারা ফুটপাতে ব্যবসা করে তাদের কাছে যান না, তারা কি বলে, কার নাম বলে, তাদের প্রতিক্রিয়া কি, বিভিন্ন নিউজে তো আসতেছে। জি, ডক্টর মাহবুব, আমি একটু আপনার কাছে জানতে চাই, ধরেন আজকে ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষে আহত 25 জন, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকা একজন প্রার্থীর উপর হামলা, তারও আগে বিএনপির প্রার্থীর পাশে একজনকে গুলি করে হত্যা, ঢাকায় একজন সংসদ সদস্য প্রার্থী এবং জুলাই অন্যতম কাণ্ডারি, আমি হাদির কথা বলছি, তাকে হত্যা। এইসব ঘটনাকে এক ধরনের জননিরাপত্তা নিয়ে শঙ্কাও তৈরি করছে কিনা? কারণ মানুষ সব প্রস্তুতি আছে, কিন্তু ভোটার যদি ভোট দিতে না আসে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা সবাই বলছে, তারা খুব তৎপর না, ফলে সেইটা আসছে নির্বাচনে একটা বড় চ্যালেঞ্জ কিনা, এবং এই কমিশনের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও আপনাকে খুব বেশি স্যাটিসফাইড বা আশ্বস্ত করে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। নির্বাচন কমিশনকে বোঝাতে হবে নাগরিকদের কাছে সে কতটা শক্তিশালী এবং তাকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কতটা সে অ্যাক্টিভ। এইটা আমরা বলছিলাম যে গত 1 বছর যাবৎ কিন্তু নির্বাচন কমিশন করতে পারত। সে একা একা প্রচুর প্রস্তুতি নিয়েছে, কিন্তু পাবলিকের সাথে বসে নাই এবং আপনার মিডিয়া ফেস করে নাই। আপনারা যদি আপনাদের সাথে প্রত্যেকদিন মিডিয়া প্রেসিংয়ে কথা বলতো, তাহলে কিন্তু পাবলিক জেনে ফেলতো যে কি কাজ করছে সে। সে কারণে একটা লেকিংস এই জায়গায় রয়ে গেছে। ওনারা মিডিয়া ফেস করতে কেন জানে, মানে আমি সেই ভয়টা বলতে চাই না, কেন জানে অনীহা আছে। যাচ্ছিলেন না, আমরা তাই দেখলাম। তবে আপনি যেটা বলছেন না যে এটা নিরাপত্তার ব্যাপারটা আমরা কিন্তু খুব বেশি করে উপস্থাপন করছি। এটা এই জন্য বলছি, আপনি তো 54 বছরের গণতন্ত্র ভেঙে চুরে চর্চা করছেন। ভারত তো একটা গণতন্ত্র, মানে ইলেকশন গণতন্ত্র 70-75 বছর ধরে ভেঙে চুরে না সুন্দরভাবেই চর্চা করছে ইলেকশন গণতন্ত্র। তাছাড়া রাষ্ট্রীয় কাঠামো একটা চমৎকার বিচার বিভাগ থেকে শুরু করে কিছু ব্যাপার আছে, না হলে তো ফেডারেল থাকতে পারতো না। এর সত্ত্বেও তো প্রতিটা নির্বাচনে শত শত লোককে জীবন দিতে হয়। জীবন নেওয়া এটা আমাদের কাছে কারোরই প্রত্যাশা না। আমরা সবাই এটাকে ঘৃণা করি, কষ্ট পাই, প্রচণ্ড কষ্ট। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতাগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে আমরা ওই যে বললাম না, ওইটা হলো আমাদের গেম থিওরির মতো, জিততে না পারলেই আমার সব শেষ। এই জায়গা থেকে আমরা এসে পড়েছি। একটা বিষয় আপনার বলি, আপনার প্রশ্ন উত্তরের বাইরে, আমরা সারাক্ষণ খালি নির্বাচনগুলোর নেতিবাচক দিকগুলো দেখছি। আমি নেতাদের মধ্যে অনেক অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেক পরিমিত কথাবার্তাও দেখতে পাচ্ছি। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ, টপ নেতৃবৃন্দ কিন্তু নানান রসদ নিয়ে হাজির হয়েছেন জনগণের সামনে। এর মধ্যে আপনি রিসেন্টলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আজকে আমি একটু আগে শুনতে আসলাম, আমি দেখলাম উনি বোধহয় মানে বিএনপির প্রধান, উনি বোধহয় ভার্চুয়ালি কোথাও একটা বক্তৃতা দিচ্ছেন। সেখানে বলছেন আপনারা লিখে রাখুন, আমি এই যে লিখে রাখলাম। এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে আগে ছিল না। আবার 2 দিন আগে আমি একটা বক্তৃতা দেখলাম যে 10% যদি ভালো থাকে আমরা এটা 20% দিব। আমাদের এখানে কিন্তু আগে এটা বলা হতো আমি 100% করবো, 90% করবো, সব দিয়ে দিব। এই যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক পরিবর্তন আসতেছে। এটা আমরা আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আমরা আশাবাদী হতে চাই। যে ডক্টর মল্লিক, নিরাপত্তা নিয়ে ভিপি নূরের শঙ্কা, বিএনপির বহিষ্কৃত প্রার্থী হাসান মামুনকে নজরদারিতে রাখার আহ্বান। ওই আসনটা নানান কারণে আলোচিত। হাসান মামুন, ওই আসনটা আসলে আওয়ামী লীগের আসন সবসময় ছিল। সেখানে হাসান মামুন ছাত্র দলের সভাপতি থেকে সেখানে গিয়ে একটা ভালো জায়গা করেছেন, সেখানে দল মনোনয়ন দিয়েছে, ভিপি নূরের জন্য ছাড়তে হয়েছে। ফলে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে ভিপি নূরের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের জানা, মানে একক প্রার্থী হিসাবে এই সংসদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সম্ভবত সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি শারীরিকভাবে নির্যাতনের শিকার নুরুল হক নূর। এইটা আসলে আমাদের ওই যে স্যার যেটা বললেন যে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন প্রার্থী তো মামুন সাহেব হতেই পারেন, উনি বহিষ্কৃত হয়েছেন দল থেকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, নূরের অধিকার আছে, নূর জোট থেকে গিয়েছে। নূরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইসির। এটা তো আসলে দল থেকে মামুন সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হয়তো বা তাকে বোঝানোও হচ্ছে। এখন উনি নির্বাচন করবেন, উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই জায়গায় রাষ্ট্র এবং ইসি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু আপনার এখানে ঝামেলা থাকবে, সংকট থাকবে। এখন ইসি যদি শক্তভাবে বলে যে মিস্টার মামুন আপনি এটা করেন না, করলে নূরের নিরাপত্তা শঙ্কার আছে, তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। কথা জনাব তারেক রহমানও নিশ্চয়ই বলতে পারেন। এবং তারেক রহমান সাহেব
পার্টির দিক থেকে বহিষ্কার করেছেন, এর বেশি কিছু আর ব্যবস্থা নেওয়া তো দলের পক্ষ থেকে সম্ভব না। জি, এবং উনি হয়তো বা বুঝিয়েও বলেছেন। সেটা হয়তো আমরা জানি না। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই।